আমাদেরকে যে সংস্কার কমিশন করে দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল ম্যান্ডেটটা ওই ইফতেখার ভাই যেরকম বলেছেন সেরকম তিনটা শব্দ খুব জোর দেওয়া হয়েছিল: গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে সংস্কারের প্রস্তাব দেওয়া। আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম মোটা দাগে 21টা, এবং তার সাথে আরো যে সমস্ত সাব সংস্কারের প্রস্তাব, সাব রিকমেন্ডেশনস বলতে পারেন, সেগুলো মিলিয়ে 100-র উপরে হবে। দুঃখজনক হচ্ছে যে এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে একটি প্রস্তাবও সরকার গ্রহণ করেছে বা সেটা নিয়ে কার্যক্রম শুরু করেছে এটা বলতে পারছি না, আমি দুঃখিত। বাধাটা কোত্থেকে আসছে আমি একটা শুরুর উদাহরণ দেই। আমরা এই যে আমাদের যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই সংস্কার কমিশন করা হয়েছিল, সেই গেজেট নোটিফিকেশনে বলা আছে প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত সরবরাহ সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করিবে সরকারের সমস্ত বিভাগ, দপ্তর। তো আমরা সেই তথ্য উপাত্ত সরবরাহের ক্ষেত্রে নানা বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু শেষ পর্যন্ত পেয়েছি। পাওয়ার পরে আমরা যখন কমিশনের রিপোর্ট প্রস্তুত করলাম, সেই রিপোর্টের সাথে সংযুক্তি দিলাম এবং সমস্ত রিপোর্ট ও সংযুক্তিগুলো প্রকাশের জন্য বললাম। আমাদের আমলাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সচিব তিনি আটকে দিলেন একটি অংশ, এটি প্রকাশ করতে দেবেন না। কেন? বলছেন যে না, গোপনীয়তার শর্তে সরকারের আইনগত বাধা আছে। কিসের সেই বিষয়টা? যে টেলিভিশনগুলোর লাইসেন্স যারা নিয়েছেন তারা কিভাবে আবেদন করেছেন, কি বলে আবেদন করেছেন, এবং নেওয়ার সময় কি অঙ্গীকারনামা দিয়ে তারা ওই লাইসেন্স নিয়েছেন, সেই তথ্যগুলো তারা প্রকাশ করতে রাজি হলেন এবং কত পয়সা দিয়েছেন এখনো পর্যন্ত রাজি হননি। এটা প্রকাশিত হয় নাই। আমি এটা প্রকাশ করার জন্য উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাকে বলেছি, উপদেষ্টা কিছুই করতে পারেননি। প্রধান উপদেষ্টার কার্যালয়েও আমি বলেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা আলোর মুখ দেখেনি এবং আপনারা জানতেও পারবেন না। আমি জিনিসটা পরিষ্কার করে নিই। আপনি বলতে চান যে কমিশন একটা রিপোর্ট তৈরি করেছিল, সেই রিপোর্টের অংশবিশেষ প্রকাশ করা হয়নি এবং সেটা ব্যুরোক্রেসির কারণে। তো ওই একই আসছে। আজকের আপনারা তো হেডলাইন দিয়ে দিচ্ছেন, মানে সাংবাদিক ভাইরা বুঝতে পারতেছেন তো? না, আমি এই কথা আগেও বলেছি। না ঠিক আছে, আজকে সমন্বিত ভাবে আসতেছে। আরো বিষয় বলি, সংস্কারের মূল প্রতিবন্ধকতা কোথা থেকে? হ্যাঁ বলেন। আমাদের যে উপদেষ্টা ছিলেন, যিনি কয়েকদিন আগে পদত্যাগ করলেন, তিনি গত সেপ্টেম্বরের সম্ভবত 18 বা 19 তারিখে বলেছিলেন যে আর কিছু না হোক আমরা আগামী 2 মাসের মধ্যে অন্তত আপনারা দেখতে পাবেন সাংবাদিকতা সুরক্ষা আইনটা করা হবে। সর্বশেষ খবর হচ্ছে যে সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। তারা মনে করছে এটার দরকার নেই। কেন? এটার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। যে আইনটা করার কথা, আমরা আইনটা যাতে করতে সরকারের কোনো সমস্যা না হয় সেজন্য আইনের একটা খসড়াও তৈরি করে দিয়েছিলাম। সেই খসড়া মন্ত্রণালয়ে বেশ কিছুদিন সময় নিয়ে তারা তাদের ভেটিং প্রক্রিয়া, কথিত ভেটিং প্রক্রিয়া, সেইটা চালালেন, মত বিনিময় করলেন, কনসালটেশন করলেন। করার পরে যে খসড়াটা তারা দাঁড় করিয়েছিলেন সেটা নিয়ে দেখা গেল যে আমি লিখলাম পত্রিকায় যে এখন যে ফর্মে এটা দাঁড় করানো হয়েছে এটা যদি করা হয় তাহলে সেটা সাংবাদিকতার সুরক্ষা হবে না, বরং খারাপ কাজ হবে। তো তারপরে তারা সেটাই শুনলেন কিনা জানি না, সেটা আর হলো পরিত্যাগ করেছেন। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ই আমরা মিডিয়া কমিশন করতে বলেছিলাম, একটা স্থায়ী মিডিয়া কমিশন, যেটা খুব জরুরি। কারণ এখন একটা প্রেস কাউন্সিল আছে, সেই প্রেস কাউন্সিলটার ম্যান্ডেট হচ্ছে শুধুমাত্র সংবাদপত্রকে রেগুলেট করার জন্য। কিন্তু এখন তো সংবাদপত্রের চাইতে বেশি শক্তিশালী ওই যে টেলিভিশনের ক্যামেরাগুলো দেখছেন, এগুলো অনলাইনের মিডিয়া পোর্টালগুলো। তো তাদের জবাবদিহি কে কোথায় থাকবে? জবাবদিহি মানে তাদের সুপারভিশন আর কি, সেলফ রেগুলেশন, অথবা তাদের বিরুদ্ধে যদি নাগরিকদের কোনো ক্ষোভ থাকে, ভোগান্তির শিকার হয়ে অন্যায়ভাবে কেউ যদি প্রতিকার চাইতে যান, কোথায় যাবেন? সরকারের অঙ্গীকার ছিল আগে থেকেই, এই এর আগের যে সরকার ছিল সেই সরকারের সময়, যে তারা সম্প্রচার কমিশন করবেন, এই টেলিভিশনগুলোর তদারকির কাজটা করবে সম্প্রচার কমিশন। তা আমরা কমিশন থেকে প্রস্তাব দিয়েছি যে দুটো আলাদা জিনিসের দরকার নাই। আমাদের সাংবাদিকতার মান, ন্যূনতম
নৈতিকতা এগুলো যাতে মেনে চলা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখাশোনা করার জন্য, এবং ভোগান্তির শিকার যদি কেউ হয়ে থাকেন সাধারণ মানুষ, তাদের প্রতিকার পাবার ব্যবস্থা হিসাবে একটা স্থায়ী কমিশন করে দেওয়া হোক, যেটা মিডিয়া কমিশন হবে। সেই মিডিয়া কমিশনের প্রস্তাব সরকার নাকচ করে দিচ্ছে, সেদিকে আগাচ্ছেই না। তারা ওই পুরনো প্রেস কাউন্সিলটাকে পুনর্গঠিত করেছেন। তো সেই প্রেস কাউন্সিল একই ক্ষমতা নিয়ে, একই সরকারের উপর নির্ভরশীলতা নিয়ে, সরকারের বাজেটের উপর নির্ভরশীলতা নিয়ে কাজ করতে পারবে? আমরা যে প্রস্তাব দিলাম ঠিক তার উল্টোটা হলো। প্রত্যেকটা ক্ষেত্রেই এইরকমই হচ্ছে। তা আমার দিক থেকে আমি যেটুকু বলতে পারি সেটুকু হচ্ছে যে আপনারা যেভাবে এই ট্র্যাকারে পর্যায়গুলো দেখিয়েছেন, স্টেপগুলো দেখিয়েছেন, স্টেজগুলো সংস্কারের প্রস্তাব সরকার পেয়েছে, এবং এই প্রস্তাব নিয়ে খুব বেশি বিতর্ক আমি শুনি নাই। দু একটা জায়গা থেকে আপত্তি এসছে অলিগারদের তরফ থেকে, কারণ আমরা ওই ওয়ান মিডিয়া ওয়ান হাউস পলিসির কথা বলেছিলাম, যাদের একই হাউসের মধ্যে 6টি-7টি প্রতিষ্ঠান, মিডিয়া আউটলেট কনসেন্ট্রেটেড হয়ে আছে, মনোপলি তৈরির চেষ্টা করছেন, তারা আপত্তি করেছেন। যারা বেতন না দিয়ে সাংবাদিকদেরকে কাজ করায়, পত্রিকা বের করতে চান কিংবা মিডিয়া পোর্টালের মালিক হতে চান, তারা একটু আপত্তি করেছেন যে সাংবাদিকদের এত বেশি বেতন দিলে মিডিয়া টিকবে না। আমরা কিন্তু বলেছিলাম যে হ্যাঁ, মিডিয়াকে আগে টেকসই করতে হবে অর্থনৈতিকভাবে। মিডিয়া যাতে নিজে স্বাবলম্বীভাবে একটা ব্যবসা হিসাবে এটা চলতে পারে, সেরকম ব্যবস্থা আমাদের করা দরকার, এবং সেই সংস্কারের জন্য কি কি করতে হবে সেগুলো আমরা বলেছিলাম। সেদিকেও যেমন নজর দেওয়া হয়নি, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সেদিকেও নজর দেওয়া হয়নি। ফলে এখন সেই পুরনো ব্যবস্থাতেই আমরা চলে গেছি, এবং শুধু পুরনো ব্যবস্থাতেই চলে গেছি তা না, তার চাইতে খারাপের দিকে যাচ্ছি। আমাদের আগেই ছিল 40টার বেশি টেলিভিশন, এখন আরো দুটো টেলিভিশনকে চ্যানেলকে অনুমোদন দেওয়া হয়েছে, এবং বিস্ময়করভাবে যেই টেলিভিশন চ্যানেল চট্টগ্রাম কেন্দ্রিক হবে বলে লাইসেন্স চেয়েছিল, আবেদন নিয়েছিল, এবং যাদের সাথে একটি বিশাল গোষ্ঠীর সম্পর্ক আছে, যেই গোষ্ঠী মানে ওই যে টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক, তাদের টাকায় প্রক্সি একটা টেলিভিশন করছেন, সেই চ্যানেলকেও অনুমোদন দেওয়া হয়েছে, এবং সেই চ্যানেল নাম পরিবর্তন করে ঢাকা থেকেই করবে। তো ঢাকায় আরো দুটো টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো এই সরকারের কাছে কি আমরা প্রত্যাশা করেছিলাম? আশা করেছিল কেউ? তো তাহলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, গণমাধ্যম প্রতিষ্ঠানের একটা টেকসই অর্থনৈতিক মডেল, ব্যবসার মডেল, কিংবা সাংবাদিকদের সুরক্ষা কাজ করার ক্ষেত্রে, এগুলোর কোনোটাই এই সরকার বাস্তবায়ন করছে না, বা করার কোনো দৃশ্যমান উদ্যোগ আমি দেখছি না, এখনো আমরা কেউ দেখছি না। সামনে আমি গত পরশুদিনই লিখেছি, ডেইলি স্টারেই লিখেছি, যে মাত্র সপ্তাহখানেক আগে একটি সার্ভের সাংবাদিকদের, কর্মরত সাংবাদিকদের উপরে পরিচালিত একটি সার্ভের ফলাফল প্রকাশ করা হলো। তাতে দেখা গেল যে 90% বেশি সাংবাদিক তারা আশঙ্কা করছেন যে এই নির্বাচনে তাদের নিরাপত্তা প্রচন্ডভাবে হুমকির মুখে। ফিজিক্যাল নিরাপত্তা এবং ভার্চুয়াল নিরাপত্তা, কারণ অনলাইনে তারা যে পরিমাণে হ্যারাসড হন, এখন কিছুটা মিসোজিনিস্টিক সেক্সুয়াল হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে, আর কি কি ধরনের ভাষা ব্যবহৃত হয় সে সমস্ত বিষয় এখানে আলোচনা না করাই ভালো। তো সেগুলো হবে। আমরা আমাদের কমিশনের রিপোর্ট দিয়েছিলাম গত 22শে মার্চ। তারপর থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, এই সময়ের মধ্যেও যদি আইন প্রণয়নের প্রক্রিয়াটা চালু হতো, তাহলে একটা বার্তা যেত, যারা সাংবাদিকদের উপরে আক্রমণ করে মজা পান, মনে করেন যে এই তো মারলে কিছু হয় না। আপনারা এরকম কথা শুনেছেন যে সাংবাদিক মারলে কিছু হয় না, কারণ ইম্পিউনিটিটা আপনি এটা মনে করেন না অর্থনীতিবিদদের মারলে এর চেয়ে বেশি ভিন্ন কিছু হয়? তো আমি লিখেছি যে এই ইত্য বছরে আমাদের কমিশনের রিপোর্ট জমা দেওয়ার থেকে আজ পর্যন্ত যতজন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, এগুলোর দায় কিন্তু এই সরকারকে নিতে হবে, এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আগামী নির্বাচনের দিনে বা নির্বাচনের পরে বা নির্বাচনের আগে
যদি কোনো সাংবাদিক হামলার শিকার হন, তার দায় দায়িত্বও কিন্তু এই সরকারকেই নিতে হবে, কারণ এই সমস্ত সংস্কারের একটিও বাস্তবায়ন করা হয়নি। থ্যাংক ইউ। আমাদের বন্ধু হাসিবুর রহমান উনি বলেছেন যে সম্পাদক পরিষদ একটি কোড অফ কন্ডাক্ট তৈরির উদ্যোগ নিয়েছে। এটা খুবই জরুরি উদ্যোগ। আমরা এটার জন্য সম্পাদক পরিষদের দিকে তাকিয়েছিলাম। আমরা কমিশনের রিপোর্ট দেওয়ার সময়ও বলেছি যে আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না, আমরা চাই সম্পাদকরা এটা তৈরি করুন, কারণ সম্পাদকীয় প্রতিষ্ঠানের একটা আলাদা মর্যাদা আছে। সম্পাদক প্রতিষ্ঠানের সেই মর্যাদাকে, সেই কর্তৃত্বকে আমরা সম্মান দেখিয়ে আমরা এটা সম্পাদক পরিষদের জন্য রেখে দিয়েছিলাম। আশা করছি সম্পাদক পরিষদ এই কাজটা খুব দ্রুত করতে পারবেন। কারা সাংবাদিক আর কারা অসাংবাদিক, সাংবাদিকতার নাম ব্যবহার করে নানান ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন, এই তফাৎটা খুব করা দরকার। আপনারা পত্রপত্রিকায় প্রায়ই দেখবেন অমুক জায়গায় সাংবাদিক গ্রেফতার কিংবা আহত, কিন্তু দেখা যাচ্ছে তিনি সাংবাদিকতার জন্য গ্রেফতার হননি, তিনি হচ্ছেন অন্য কোনো কাজ করার জন্য বা রাজনৈতিক কারণে। সম্প্রতি একজন রাজনৈতিক নেতা গ্রেফতার হয়েছেন, কিন্তু তার খবরের শিরোনাম হয়েছে সাংবাদিক গ্রেফতার। সুতরাং এইখানে সাংবাদিকতা এবং সাংবাদিকের অন্য পরিচয়ের অন্য কাজ, এই দুটোর মধ্যে তো একটা পার্থক্য রেখা টানতে হবে, এবং সেইটা টানার জন্য এই কোড অফ কন্ডাক্ট অথবা কোড অফ ইথিক্স যাই বলি, সেটা আমাদের অত্যন্ত জরুরি। এই কাজটা যদি করে সম্পাদক পরিষদ, তাহলে একটা অন্তত ন্যূনতম জায়গা তৈরি হবে। কিন্তু সরকারের দিক থেকে, আইনের দিক থেকে কোনো পদক্ষেপে পর্যন্ত আমরা দেখিনি এবং সেটা দেখার কোনো সম্ভাবনা দেখছি না। আমি শেষবারের মতো এখনো আহ্বান জানাতে চাই যে আগামী 2 মাসের মধ্যে এখনো সুযোগ আছে, সেই সুযোগটাকে আপনারা কাজে লাগান। তা না হলে ওই যে দেবপ্রিয় দা একবার বললেন যে বাক স্বাধীনতার জন্য স্বাধীন মিডিয়া প্রয়োজন, এটা নাকি আমরা শিখেছি। আমরা শিখিনি। যদি শিখে থাকি তাহলে এই উপদেষ্টা পরিষদ আগামী 2 মাসের মধ্যে অন্তত একটা দৃশ্যমান পদক্ষেপ নেবেন, সেটা আমি আশা করতে চাই। থ্যাংক ইউ কামাল ভাই।